সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। করোনার সংক্রমণ মোকাবেলায় চলমান বিধিনিষেধের মেয়াদ বেড়েছে 15 জুলাই পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি। সিলেটে এক পরিবারের 3 জনকে জবাই করে ও কুপিয়ে হত্যা, 2 ক্লু নিয়ে তদন্তে এগুচ্ছে পুলিশ। সিলেটে একদিনে করোনায় 7 জনের প্রাণহানি, 68 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 92 জন। সিলেটে 3 আসনে নৌকার পক্ষে সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ, মনোনয়ন বঞ্চিত সকল নেতাকে সাথে নিয়ে এগিয়ে যাওয়ার ঘোষণা হাবিবুর রহমান হাবিবের। আদালতের নির্দেশে আইনজীবী আনোয়ার হোসেনের লাশ কবর থেকে উত্তোলন, ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে মর্গে প্রেরণ। সিলেটে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ, নগরীর 14 পয়েন্টে বসানো হয়েছে তল্লাশি চৌকি। দেশে করোনায় একদিনে 61 জনের প্রাণহানি, 55 দিনের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। স্পেনে নিযুক্ত রাষ্ট্রদূতের সাথে স্পেন আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনার সংক্রমণ মোকাবেলায় চলমান বিধিনিষেধের মেয়াদ আরও 1 মাস বাড়িয়েছে সরকার। আগামী 15 জুলাই পর্যন্ত চলবে এই বিধিনিষেধ। বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধ আরোপের সময়সীমা 15 জুলাই মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হয়েছে। বিধিনিষেধের শর্তের মধ্যে রয়েছে কোভিড-19 উচ্চ ঝুঁকিপূর্ণ সম্পন্ন জেলাসমূহের জেলা প্রশাসকরা স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কারিগরি কমিটির সঙ্গে আলোচনা করে নিজ নিজ অধিক্ষেত্রের সংক্রমণ প্ররোধে বিধি মোতাবেক লকডাউন সহ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি প্রতিপালন করে খোলা থাকবে। সকল পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। আবাসিক হোটেল, রেস্তোরাঁ ও খাবারের দোকানসমূহ সকাল 6টা হতে রাত 10টা পর্যন্ত খাদ্য বিক্রয় সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীতাকে সেবা প্রদান করতে পারবে। সব ধরনের গণপরিবহন যথাযথ স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে, পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে তা অনেকটা শিথিল করে দফায় দফায় বাড়িয়ে এখনও চলমান। সিলেটের গোয়াইনঘাটের বিন্নাকান্দি গ্রামে এক পরিবারের 3 জনকে জবাই করে ও কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে পাঠানো হয়েছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে বুধবার সকালে পুলিশ লাশ 3টি উদ্ধার করে ও আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠায়। পুলিশ 2টি ক্লু নিয়ে হত্যাকাণ্ডের তদন্ত চালাচ্ছে। সন্দেহের তালিকায় রয়েছেন আহত গৃহকর্তাও। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ শামীম। ঘরের ভেতর পড়ে আছে 3 জনের রক্তাক্ত নিথর দেহ। মারা যাওয়া 3 জন হচ্ছেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, তার ছেলে মিজান ও মেয়ে আনিশা। রক্তাক্ত হিফজুর রহমানও জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন ঘরের ভেতর। এই অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হিফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির মতো শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে 3 জনের জবাই করা ও কোপানো মরদেহ এবং হিফজুরকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন তারা।
খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ গিয়ে লাশ 3টি উদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল। কারণ আমি আপনাকে দুইটা ক্লুর কথা বললাম, একটা হলো তার ল্যান্ড ডিসপিউট, তার মামাদের সাথে তার একটা ল্যান্ড ডিসপিউট আছে, সেই হিসাবে তার মামার পরিবারকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, তারা আমাদের হোয়াটসঅ্যাপে আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি। আর একই সাথে ভিকটিম হিফজুর রহমান হাসপাতালে যিনি আছেন সেও আমাদের সাসপেক্টের মধ্যে আছে, সে নিজে থেকেও এই ঘটনাটা ঘটাতে পারে পারিবারিক কলহের কারণে, দুটো ঘটনাই হতে পারে। বাট এই যে ভিকটিম যখন জ্ঞান ফিরবে, কথা বলতে পারবে, তখনই আসলে এটা ডিটেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। স্বজনরা জানান হিফজুরের প্রত্যেক বাড়ি একই ইউনিয়নের গোসাইনপুর গ্রামে। অনেক বছর ধরে তিনি মামার বাড়ি বিন্নাকান্দিতে পরিবার নিয়ে বসবাস করছেন। হিফজুর ছিলেন খুবই সজ্জন মানুষ, সবার সাথে তিনি ভালো ব্যবহার করতেন, তার কোনো শত্রু ছিল বলে জানা নেই স্বজনদের। আর এই তো তার মামার বাড়িটা জায়গা তো 5-7 বছর ধরে থাকে। এখন তার ফাড়া পড়ছিল কীভাবে চলে, কীভাবে থাকে, এগুলো তো পুরো সব কিছু কইতাম পারি আর না। আমি ভাই জায়গা সম্বন্ধে বাবার বাড়ি তার কোনো বেজাল নাই। অন্য কইছে মানে মামার বাড়িতে জায়গা যেন আছে, অন্য গোর বাড়ি লইয়া একটু বেজাল। আমার একত মাস আগের বাজারে কইছে ভাই অন্য আমার খেয়ে অন্য জায়গা জমি জামেলা চলে, দেখি তারা খিতা করেন কি থাকতাম পারি, নাও থাকতাম পারি, আবার যেতাম কি পারি বাড়ি। ওলা একদিন আমার বাজারে কইছে বইয়া চা খাইছে আমার সাথে, আজ থেকে একত মাস আগে। ট্রিপল মার্ডারের খবর পেয়ে বুধবার সকালে বিন্নাকান্দি গ্রামে ছুটে যান সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ ও পুলিশ সুপার ফরিদউদ্দিন আহমদ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেন তারা। পুলিশ কর্মকর্তারা জানান হত্যাকাণ্ডের পেছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে প্রাথমিকভাবে 2টি ক্লুকে প্রাধান্য দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মামাদের সাথে জায়গা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহ। ঘরের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটিদা উদ্ধার করা হয়েছে। আহত হিফজুর কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছ থেকে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশ কর্মকর্তারা। আমি নিজেও ঘটনার পরে এখানে ছুটে এসেছি, তো আমরা এবং আমাদের বিশেষজ্ঞ টিম সিআইডি, পিবিআই, অন্যান্য বিশেষজ্ঞ টিম যারা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম সবাই এখানে এসেছে এবং আমরা সার্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখছি। তো আমরা আশা করি যে ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটলো, এই জিনিসগুলো আমরা বের করতে সমর্থ হব। নানার বাড়ি থাকায় নৃশংস এই হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছে হিফজুর রহমানের এক সন্তান। বর্বরচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের। হাসান মাহমুদ শামীম, বাংলা ভিউ, গোয়াইনঘাট, সিলেট। সিলেট বিভাগে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে 7 জনের মৃত্যু হয়েছে। সিলেট বিভাগে 24 ঘন্টায় এটা দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। বুধবার সকাল 8টা থেকে পূর্ববর্তী 24 ঘন্টায় তাদের মৃত্যু হয়েছে। এর আগে চলতি বছরের 25শে এপ্রিল 24 ঘন্টায় বিভাগে করোনায় একদিনে সর্বোচ্চ 8 জনের মৃত্যু হয়েছে। এর আগে গেল বছর 24 ঘন্টায় 6 জনের মৃত্যু হয়েছিল। এছাড়া 24 ঘন্টায় 5 জনের মৃত্যু প্রায় দিনই ঘটছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত প্রতিবেদন সূত্রে জানা গেছে, গত 24 ঘন্টায় বিভাগে করোনায় মারা যাওয়া 7 জনের মধ্যে সিলেট জেলার 5 জন ও মৌলভীবাজারের 2 জন। সেই সাথে 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন 68 জন, যার মধ্যে 33 জনই সিলেটের। আর একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন 92 জন। সিলেট 3 আসনে দল থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সবাই গ্রহণীয় ও বরণীয়। মেধা, যোগ্যতা ও আপন রাজনৈতিক প্রজ্ঞায় তাদের সকলেরই নিজস্ব একটি অবস্থান রয়েছে। তাদের পরামর্শ, আন্তরিকতা ও সহযোগিতা নিয়ে নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান সিলেটের 3 আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব। বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে একথা বলেন তিনি। হাবিব বলেন, দলীয় মনোনয়ন প্রাপ্তির পর প্রয়াত সাংসদ মাহমুদুস্তামাদ চৌধুরী সহধর্মিণীর সাথে তিনি সাক্ষাৎ করেছেন, দোয়া চেয়েছেন চৌধুরী পরিবারের।
সিলেট ৩ আসনে অব্যাহত উন্নয়ন যাত্রা ধরে রাখার স্বার্থে মাহমুদুজ্জামান চৌধুরীর পরিবার তার সাথে থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। হাবিব বলেন, দলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাউদ্দিন সিরাজ, বিএমএ এর মহাসচিব ডক্টর এহতেশামুল হক দুলাল সহ যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের সবাই নৌকা প্রতীকের সাথে রয়েছেন, সাহস যোগাচ্ছেন। তিনি বলেন, আওয়ামী লীগের রাজনীতি গ্রুপ নির্ভর নয়, তাই উন্নয়নের স্বার্থে দলের টানে সবাই আজ এক মোহনায় মিলিত হয়েছেন, যে কারণে নৌকার বিজয় ছাড়া অন্য কিছু ভাবতে চান না আওয়ামী লীগ। সিলেট ৩ আসনের নির্বাচনে প্রয়াত আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন জননেতা মাহমুদুজ্জামান চৌধুরী কোয়েসের অসমাপ্ত কাজ সম্পন্ন করে শিল্পাঞ্চল খ্যাত এই আসনটি ফের প্রধানমন্ত্রী, দলীয় সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই। নৌকা প্রতীক আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন থেকে পাওয়ার পরে আমরা আনুষ্ঠানিক যাত্রা শুরু করব। আপনারা দোয়া করবেন, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা নিয়ে 28 জুলাই নৌকা মার্কা নিয়ে আমি জয়যুক্ত হতে চাই। সিলেটে পরকীয়া প্রেমিককে বিয়ে করতে ঘুমের ওষুধ খাইয়ে স্বামীকে খুন করেছিলেন স্ত্রী। আদালতে স্ত্রী শিপা বেগম এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। স্ত্রীর স্বীকারোক্তির পর বুধবার আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য অ্যাডভোকেট আনোয়ার হোসেনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রায় ১.৫ মাস পর বুধবার দুপুরে তার গ্রামের বাড়ি সিলেট সদর উপজেলার শিবের বাজারস্থ দিঘিরপাড় গ্রামের বাড়ির কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। বুধবার দুপুর 12:30টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মিসবা উদ্দিনের উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। এরপর অ্যাম্বুলেন্সে যুগে লাশ নিয়ে আসা হয় ওসমানী হাসপাতাল মর্গে। নিহত আনোয়ার হোসেন 2 সন্তান ও স্ত্রীকে নিয়ে নগরীর তালতলায় বাস করতেন। গেল 30 এপ্রিল বিকেল 3টায় শিপা বেগমের স্বজনদের ফোন করে তার স্বামীর মৃত্যুর খবর জানান। শিপা জানান, ডায়াবেটিসে শূন্য হয়ে আনোয়ার হোসেন মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু ভেবে স্বজনরা গ্রামের বাড়িতে দাফন করা হয়, কিন্তু স্বামীর মৃত্যুর 10 দিনের মাথায় তিনি কানাইঘাট উপজেলার ঝিঙ্গাবাড়ির উপরপাড়া গ্রামের বাসিন্দা শাহজাহান চৌধুরী মাহিকে বিয়ে করলে সন্দেহের সৃষ্টি হয়। পরে আদালতে শিপা বেগম ও শাহজাহান চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন আনোয়ার হোসেনের ভাই মনোয়ার হোসেন। গেল 2 জন পুলিশ শিপা বেগমকে গ্রেফতার করে পুলিশ। 5 দিনের রিমান্ড শেষে শিপা বেগম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরকীয়া প্রেমিক শাহজাহানের সাথে পরিকল্পনা করে 10টি ঘুমের ওষুধ খাইয়ে স্বামী আনোয়ারকে হত্যার কথা স্বীকার করেন তিনি। সিলেটে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ। নগরীর মোড়ে মোড়ে চলছে ট্রাফিক পুলিশের অভিযান। নগরীর 14টি পয়েন্টে বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। 12টি টিম একসাথে বিভিন্ন পয়েন্টে কাজ করবে। বুধবার সকাল থেকে এ অভিযান শুরু করে ট্রাফিক পুলিশ। এ সময় যানবাহনে কাগজপত্র ও মোটরসাইকেল চালকদের লাইসেন্স সহ হেলমেট না থাকায় মামলা দিতে দেখা গেছে। ট্রাফিক পক্ষ চলাকালে ট্রাফিক কর্মকর্তারা যানবাহন চালকদের নানা নির্দেশনা দেন। এর মধ্যে ছিল ড্রাইভিং লাইসেন্সের ছাড়া নগরীতে গাড়ি চালানো যাবে না। সিএনজি চালিত অটোরিকশায় চালকসহ মোটে 4 জন থাকবেন। হেলমেটবিহীন রাইডারদের বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি ফেসাল মাহমুদ বলেন, ট্রাফিক পক্ষ উপলক্ষে সড়কে শৃঙ্খলা আনার কাজ চলছে। দুর্ঘটনা প্রতিরোধের জন্য সারা বছর আমরা সড়ক পরিবহন আইন বাস্তবায়নের জন্য আমরা কঠোর পরিশ্রম করি। ট্রাফিক পক্ষ উপলক্ষে আমাদের এ নিয়মিত কার্যক্রমকে আরও গতিশীল ও জোরদার করা হচ্ছে। গেল কয়েকদিন ধরে দেশে করোনা ভাইরাসে দৈনিক মৃত্যু ও শনাক্ত বেড়েছে। এর ধারাবাহিকতায় গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 60 জন, যা 6 সপ্তাহ পর সবচেয়ে বেশি। এর আগে সবশেষে গেল 4 মে একদিনে সর্বোচ্চ 61 জনের মৃত্যুর তথ্য জানানো হয়। এরপর মৃত্যুর সংখ্যা এত বাড়েনি। বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়। এদিকে একদিনে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি দেশে বেড়েছে করোনা শনাক্তের সংখ্যাও।
স্বাস্থ্য অধিদপ্তর জানাচ্ছে গত একদিনে শনাক্ত হয়েছেন ৩,৯৫৬ জন, যা ৫৫ দিনের মধ্যে সর্বোচ্চ। এর চেয়ে বেশি শনাক্ত হয়েছিল গত ২২শে এপ্রিল। সেদিন ৪,০১৪ জনের করোনা শনাক্ত হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় ২৩,৮৬০টি নমুনা পরীক্ষায় ৩,৯৫৬ জন শনাক্ত হন। এ নিয়ে মোট শনাক্ত ৮,৩৭,২৪৭ জন। ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৬.৬২%। আগের দিন ছিল ১৪.২৭%। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত একদিনে যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ৩৬ জন ও নারী ২৪ জন। গেল ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২,৬৭৯ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭,৭৩,৭৫২ জন। দেশে গত বছরের ৮ই মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ স্পেন শাখার একাংশের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে আওয়ামী লীগ নেতৃবৃন্দ রাষ্ট্রদূতকে ফুলেল শুভেচ্ছা জানান ও নবগঠিত কমিটির কপি হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম সচিব মুতাসিমুল ইসলাম ও প্রথম সচিব তাহমিনা আরফিন শারমিন উপস্থিত ছিলেন। স্পেন আওয়ামী লীগ একাংশের সভাপতি মোহাম্মদ দুলাল সাফা ও সাধারণ সম্পাদক HM দবির তালুকদারের নেতৃত্বে সংগঠনটির নতুন ঘোষিত আংশিক কমিটির উপস্থিত সদস্যরা রাষ্ট্রদূতের সাথে পরিচিত হন। রাষ্ট্রদূত মোহাম্মদ সারোয়ার মাহমুদ আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালনকারীদের সংগঠন আওয়ামী লীগের কর্মী হিসেবে সকলকে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের উন্নয়নে কাজ করতে হবে। স্পেনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখার ক্ষেত্রেও সবাইকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। করোনা মহামারীর সময়ও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৫% উপরে রয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের প্রশংসা করেন। রাষ্ট্রদূত প্রবাসী বাংলাদেশিদেরকে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রেরণের জন্য ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ স্পেন শাখার একাংশের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সহসভাপতি আব্দুল কাদের ঢালি, সৈয়দ মনির হোসেন, মোহাম্মদ শাহ আলম, সায়েম সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ব্যাপারী, সাংগঠনিক সম্পাদক জালাল হোসেন সহ কমিটির নেতারা। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাদেশ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।